আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যার রিকোয়েস্ট অনেকেই করেছেন। আমাকে শুধুমাত্র চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রসূতি কল্যাণ সুবিধা ধারা ৪৫ থেকে ৫০ বুঝিয়ে দিন, অন্য কোনো অধ্যায় নয়। ঠিক আছে, কথা যখন দিয়েছেন তো আজ আমরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ঠিক এই জায়গাটাতেই পুরোপুরি ফোকাস করব। বিস্তারিত জানব এই ধারাগুলোতে আসলে কি বলা আছে এবং কেন এগুলো জানাটা জরুরি। ভাবার বিষয় হলো, কর্মক্ষেত্রে গর্ভাবস্থা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা সময়। ঠিক এই সময়ে একজন নারী শ্রমিকের সুরক্ষায় রাষ্ট্র বা আইন আসলে কি ধরনের ঢাল দিচ্ছে, চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা সেই উত্তরটাই খুঁজি। পুরো আলোচনাটা আমরা খুব সিম্পল ৫টা ধাপে ভাগ করে নেব, একদম অধিকারের বেসিক থেকে শুরু করে শর্ত, আবেদনের নিয়ম, টাকার হিসাব আর শেষে জানব বিশেষ কিছু আইনি সুরক্ষা নিয়ে। ব্যাস, এই তো। তো আমাদের প্রথম ধাপ, প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার মূল অধিকারটা আসলে কি? বাংলাদেশ শ্রম আইনের ৪৫ নম্বর ধারাটা কিন্তু এখানে একদম ক্লিয়ার কাট। ধরুন একজন নারী কর্মীর সন্তান জন্ম হল, এরপরে ঠিক ৬০ দিন তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, এটা সম্পূর্ণ বেআইনি। আর হ্যাঁ, গর্ভাবস্থায়ও এমন কোনো ভারী বা ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না যেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা যা মা ও সন্তানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। আর যদি ছুটির হিসাবটা দেখি, ৪৬ নম্বর ধারা অনুযায়ী একজন নারী কর্মী মোট ১২০ দিনের টানা ছুটি পাবেন, মানে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের আগের ৬০ দিন আর প্রসবের পরের ৬০ দিন। এই পুরো ৪ মাস তিনি আইনগতভাবেই ছুটি আর অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার রাখেন। অধিকারের কথা তো জানলাম, কিন্তু এই সুবিধাগুলো পাওয়ার শর্ত কি? চলুন দ্বিতীয় ধাপে সেটাই দেখে নিই। এখানে একটা ম্যাজিক নাম্বার আছে, ৬ মাস। ধারা ৪৬ একদম স্পষ্ট করে বলছে, এই সুবিধা পেতে হলে সন্তান প্রসবের ঠিক আগে অন্তত ৬ মাস ওই একই মালিকের অধীনে কাজ করতে হবে। এই ৬ মাসের শর্তটা পূরণ না হলে কিন্তু আর্থিক সুবিধাটা জুটবে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হল জীবিত সন্তানের সংখ্যা। প্রসবের সময় যদি কোনো নারী কর্মীর আগে থেকেই ২ বা তার বেশি সন্তান জীবিত থাকে, তাহলে কিন্তু তিনি এই আর্থিক সুবিধাটা পাবেন না। ফুল পেইড বেনিফিট পেতে হলে জীবিত সন্তানের সংখ্যা ২-এর কম হতে হবে। তবে হ্যাঁ, আর্থিক সুবিধা না পেলেও পাওনা সাধারণ ছুটিগুলো কিন্তু তিনি ঠিকই নিতে পারবেন। শর্তগুলো তো বোঝা গেল। এবার আসা যাক ৩ নম্বর ধাপে, মানে ৪৭ নম্বর ধারা অনুযায়ী আবেদনের নিয়মকানুন বা প্রসিডিওরে। ধরা যাক কর্মী আগে থেকে প্রসবের সম্ভাব্য তারিখ জানিয়ে নোটিশ দিয়েছেন। এই ক্ষেত্রে মালিককে নোটিশ পাওয়ার ঠিক ৩ কর্মদিবসের মধ্যে প্রথম ৬০ দিনের টাকা অগ্রিম দিয়ে দিতে হবে। এরপর যখন সন্তান জন্মের প্রমাণপত্র জমা দেওয়া হবে, তখন বাকি ৬০ দিনের টাকাও পরবর্তী ৩ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। একদম ঘড়ির কাঁটা ধরে হিসাব। কিন্তু কেউ হয়তো ভাবছেন, যদি আগে কোনো নোটিশ দেওয়া না হয়, মানে হুট করেই সন্তান জন্ম নিল, নো প্রবলেম। দ্বিতীয় দৃশ্যপট বলছে, সন্তান জন্মের প্রমাণপত্র জমা দেওয়ার মাত্র ৩ কর্মদিবসের মধ্যে মালিককে পুরো ১২০ দিনের আর্থিক সুবিধা একসাথে এক কিস্তিতে মিটিয়ে দিতে হবে। এখন কথা হলো, এই যে প্রমাণপত্রের কথা বারবার বলা হচ্ছে, সেটা আসলে কি? আইন বলছে ২০০৪ সালের আইন অনুযায়ী জন্ম নিবন্ধনের কপি কিংবা কোনো রেজিস্টার্ড ডাক্তারের সার্টিফিকেট অথবা মালিকের কাছে গ্রহণযোগ্য অন্য যে কোনো ডকুমেন্ট হলেই চলবে। খুব বেশি ঝামেলার কিছু নেই এখানে। এতক্ষণ তো নিয়মকানুন শুনলাম, এবার ৪ নম্বর ধাপে সরাসরি আর্থিক দিক আর এর হিসাব নিকাশে ঢোকা যাক। তবে একটা সেন্সিটিভ বিষয় মাথায় রাখতে হবে, যদি ছুটি শুরুর নির্ধারিত তারিখের আগেই কোনো নারী কর্মীর গর্ভপাত বা মিসক্যারেজ হয়, তবে কিন্তু তিনি এই প্রসূতি কল্যাণ সুবিধাটা পাবেন না। তবে শরীর খারাপ থাকলে তিনি তার প্রাপ্য রেগুলার সিক লিভ বা স্বাস্থ্যগত ছুটি অবশ্যই ভোগ করতে পারবেন। আর টাকার অ্যামাউন্টটা কিভাবে হিসাব হবে? ৪৮ নম্বর ধারা বলছে, এটা কর্মীর গড় দৈনিক মজুরির ওপর ভিত্তি করে হবে। সোজা কথায়, ছুটিতে যাওয়ার আগে ৩ মাসে তিনি মোট যা মজুরি পেয়েছেন সেটাকে মোট কাজের দিন দিয়ে ভাগ করলেই গড় মজুরি বেরিয়ে আসবে। এর মূল উদ্দেশ্যই হল এই লম্বা ছুটিতে যেন কর্মীর আর্থিক কোনো টানাপোড়েন না হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ৫ নম্বর ধাপ। চলুন দেখি বিশেষ বা অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রে আইন কিভাবে সুরক্ষার ঢাল হয়ে দাঁড়ায়।
৪৯ নম্বর ধারাটা খুব ইম্পর্ট্যান্ট। ধরুন দুর্ভাগ্যবশত প্রসূতি কল্যাণ সুবিধা চলাকালীন কোনো নারী শ্রমিকের মৃত্যু হলো, তখন কি হবে? মালিকের আর্থিক দায় কিন্তু ওখানেই শেষ হয়ে যায় না। ওই সুবিধাটা তখন কর্মীর নমিনি বা মনোনীত ব্যক্তি পাবেন। আর কেউ যদি নমিনি না থাকেন, তবে তার আইনগত প্রতিনিধি এই টাকাটা বুঝে পাবেন। এই যে ৬ মাসের একটা সময়কালের কথা আমরা আগে জেনেছি, এটা কিন্তু আরেকটা বড় সুরক্ষার ভিত্তি। ৫০ নম্বর ধারায় চাকরিচ্যুতির বিরুদ্ধে একটা শক্ত বর্ম দেওয়া হয়েছে। একদম স্পষ্ট কথা, কোনো মালিক কেবল এই প্রসূতি সুবিধা দেওয়ার হাত থেকে বাঁচার জন্য কোনো নারী কর্মীকে সন্তান প্রসবের আগের ৬ মাস বা পরের ৬০ দিনের মধ্যে পর্যাপ্ত কারণ ছাড়া চাকরি থেকে বের করে দিতে পারবেন না। মানে প্রেগন্যান্সির মতো একটা দুর্বল সময়ে চাকরি হারানোর যে ভয়, আইন সেটা একদম দূর করে দিয়েছে। পুরো বিষয়টা যদি এক নজরে দেখি, শ্রম আইনের এই ৪৫ থেকে ৫০ নম্বর ধারাগুলো কিন্তু মিলেমিশে কর্মজীবী মায়েদের জন্য দারুণ একটা সেফটি নেট তৈরি করেছে। এটা শুধু কাগজে কলমে লেখা কিছু নিয়ম নয়, বরং রাষ্ট্রের দেওয়া একটা শক্ত গ্যারান্টি। ঠিক যেভাবে রিকোয়েস্ট করা হয়েছিল, আমরা ধারা ৪৫ থেকে ৫০ পর্যন্ত একদম বিস্তারিত জানলাম। থিওরি হিসেবে এই অধিকারগুলো আসলেই বেশ শক্তিশালী, কিন্তু দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, আমাদের চারপাশের অফিস বা ফ্যাক্টরিগুলোতে কি এই আইনের ১০০% প্রয়োগ সত্যি সত্যি হচ্ছে? একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।